হ্যালো এভরিওয়ান। আজ আমরা বাস্তব সংখ্যার পরিচিতি ও বাস্তব সংখ্যার বিভিন্ন শ্রেণীবিভাগ নিয়ে ডিটেইলসে আলোচনা করব। পরিমাণকে প্রতীক দিয়ে সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে গণিতের উৎপত্তি হয়। যেমন ধরো, কোনো কিছুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন, ক্ষেত্রফল, সময়, যে কোনো ধরনের রাশি পরিমাপ করার জন্য একটা জিনিসই কাজে লাগে, যেটা হচ্ছে সংখ্যা। এই সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যার নাম দিয়েছি। যেই বাস্তব সংখ্যা গণিতের একটি গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আছে। বাস্তব সংখ্যা প্রধানত দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে মূলদ সংখ্যা, অপরটি অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আবার দুই ভাগে বিভক্ত, পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা আবার তিন ভাগে বিভক্ত, ধনাত্মক সংখ্যা, শূন্য ও ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যাকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি, মৌলিক সংখ্যা, এক ও যৌগিক সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা আবার দুই ভাগে বিভক্ত, সাধারণ ভগ্নাংশ সংখ্যা, দশমিক ভগ্নাংশ সংখ্যা। সাধারণ ভগ্নাংশ সংখ্যা আবার দুই ভাগে বিভক্ত, প্রকৃত ভগ্নাংশ সংখ্যা ও অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা। যেই অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যার অপর নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ সংখ্যা। অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা ও মিশ্র ভগ্নাংশ সংখ্যা একই জিনিস। আমরা পরে তা বিস্তারিত আলোচনা করব। আবার দশমিক ভগ্নাংশ সংখ্যা দুই ধরনের, একটি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, অপরটি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। সসীম অর্থাৎ যে ভগ্নাংশ সংখ্যার সীমা আছে দশমিক বিন্দুর পরে। অসীম অর্থাৎ যে ভগ্নাংশ সংখ্যার দশমিক বিন্দুর পরে সীমা নেই, অর্থাৎ চলতেই আছে। আবার আবৃত্ত অর্থাৎ একই সংখ্যার পুনরাবৃত্তি ঘটেছে। এখানে আমরা সব আলোচনা করব। অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যাকে বলা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। অর্থাৎ যেই বাস্তব সংখ্যার দশমিক বিন্দুর পরে কোনো সীমা নেই, আবার যেটা হচ্ছে এলোমেলো ভাবে আছে, যেমন পায়ের মান 3.1416, তারপরে বিভিন্ন ধরনের সংখ্যা। আবার বিভিন্ন ধরনের দশমিক সংখ্যা, যেমন 3.45364, যেমন কোনো প্যাটার্ন নেই, এলোমেলো ভাবে আছে, তাকেই অনাবৃত্ত বলা হচ্ছে। আবার এটার নাম হচ্ছে দশমিক সংখ্যা। আমরা এই অমূলদ সংখ্যার শ্রেণীবিভাগ, ভগ্নাংশ সংখ্যার শ্রেণীবিভাগ, মূলদ সংখ্যা, এক কথায় বাস্তব সংখ্যার সমস্ত শ্রেণীবিভাগ নিয়ে ডিটেইলসে আলোচনা করব। আমার এই প্লেলিস্ট দেখার মাধ্যমে তোমরা অবশ্যই বাস্তব সংখ্যা সম্পর্কে সমস্ত দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে। এখন আমরা বাস্তব সংখ্যার সমস্ত শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। এইবার আমরা স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করব। স্বাভাবিক সংখ্যা জানতে হলে দুইটি শর্ত জানতে হবে: শূন্য অপেক্ষা বড় বা ধনাত্মক সংখ্যা, অখণ্ড সংখ্যা বা বিভক্ত নয় এমন সংখ্যা। কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা লক্ষ্য করি। প্রথমে শূন্য। শূন্য যেহেতু নিজেই শূন্য, অর্থাৎ এটি একটি স্বাভাবিক সংখ্যা নয়, কারণ আমরা শূন্য অপেক্ষা বড় এমন সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব। যেমন তিন, তিন হচ্ছে শূন্য অপেক্ষা বড়, তাহলে তিন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আবার তিন হচ্ছে খণ্ডিত নয়, অর্থাৎ অখণ্ড সংখ্যা, তাহলে তিন একটি স্বাভাবিক সংখ্যা। চারও খণ্ডিত নয়, অর্থাৎ অখণ্ড সংখ্যা বা বিভক্ত নয় এমন সংখ্যা, তাহলে চার একটি স্বাভাবিক সংখ্যা। -1 খণ্ডিত নয় এমন সংখ্যা হলেও -1 শূন্য অপেক্ষা ছোট হয়, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা হয়, এটি স্বাভাবিক সংখ্যার আলোচনায় পড়বে না, অর্থাৎ এটি একটি স্বাভাবিক সংখ্যা নয়। 7 কিন্তু আবার স্বাভাবিক সংখ্যা, কারণ 7 শূন্য অপেক্ষা বড়। আবার 7 হচ্ছে একটি অখণ্ড সংখ্যা বা বিভক্ত নয় এমন সংখ্যা, অর্থাৎ খণ্ডিত নয়। আবার 1/2 এটি একটি খণ্ডিত সংখ্যা বা বিভক্ত হয়ে আছে এমন সংখ্যা। আমি আবারও বলি, এটি একটি খণ্ডিত সংখ্যা বা বিভক্ত হয়ে আছে এমন সংখ্যা, অর্থাৎ 1/2 স্বাভাবিক সংখ্যা নয়, যদিও এটি শূন্য অপেক্ষা বড়, কিন্তু 2 নম্বর শর্ত এটি মানছে না, এই জন্য 1/2 স্বাভাবিক সংখ্যা নয়। 0.5 এটিও স্বাভাবিক সংখ্যা নয়, কারণ এটি একটি খণ্ডিত সংখ্যা বা বিভক্ত হয়ে আছে এমন সংখ্যা। তাহলে 0, 3, 4, -1, 7, 1/2, 0.5 এই সবগুলো সংখ্যা নিয়ে আমরা আলোচনা করলাম কোনটি স্বাভাবিক সংখ্যা আর কোনটি স্বাভাবিক সংখ্যা নয়। আমরা শুধু দুইটা শর্তই মনে রাখবো, যেখানে শূন্য অপেক্ষা বড় সকল সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার ভিতরে পড়ছে, যেইগুলো আবার অখণ্ড সংখ্যা বা বিভক্ত নয় এমন সংখ্যা হওয়া লাগবে। তাহলে দুইটি শর্ত মানবে না যে, তাহলে সে স্বাভাবিক সংখ্যা নয়। একটি শর্ত মানবে আবার আরেকটি শর্ত মানবে না, এমন হলে হবে না, দুইটি শর্তই মানা লাগবে। যেমন 8, 8 কিন্তু শূন্য অপেক্ষা বড়, আবার এটি একটি খণ্ডিত নয় এমন সংখ্যা, অর্থাৎ অখণ্ড সংখ্যা। এটি কিন্তু খণ্ডিত বা বিভক্ত নয়,
অর্থাৎ 8 হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আবার 5 শূন্য অপেক্ষা বড়, যা হচ্ছে ধনাত্মক সংখ্যা বা এটি একটি খণ্ডিত নয় এমন সংখ্যা অর্থাৎ অখণ্ড সংখ্যা। তাহলে 5 হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার আমরা স্বাভাবিক সংখ্যার আরো 3 প্রকার নিয়ে আলোচনা করব। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। এই 3 প্রকার স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আলোচনা করতে হলে আমাদের কিছু বেসিক জানা দরকার। যেমন ভাগশেষ শূন্য হওয়া বা নিঃশেষে বিভাজ্য হওয়া। শর্ত: যদি কোনো ভাজক দ্বারা, যেমন 2 দ্বারা, কোনো ভাজ্যকে ভাগ করার পর ভাগশেষ শূন্য আসে, তাহলে আমরা বুঝবো যে ওই ভাজক দ্বারা ভাজ্যটি নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ এই 2 দ্বারা এই ভাজ্যকে, অর্থাৎ এই ভাজক 2 দ্বারা এই ভাজ্য 6কে ভাগ করার পরে আমরা দেখছি এখানে ভাগশেষ শূন্য এসেছে, তাহলে অবশ্যই বলতে পারবো যে এই 2 দ্বারা এই 6 নিঃশেষে বিভাজ্য। আবার এই 2 দ্বারা 5কে ভাগ করার পরে ভাগশেষ 1 এসেছে, তার মানে এই 2 দ্বারা এই 5 নিঃশেষে বিভাজ্য নয়, যেহেতু ভাগশেষ শূন্য আসেনি। আবার 3 দ্বারা 12কে ভাগ করার পরে ভাগশেষ শূন্য এসেছে, অর্থাৎ 3 দ্বারা 12 নিঃশেষে বিভাজ্য এমন একটি সংখ্যা। তাহলে আবার 5 দ্বারা 12কে ভাগ করার পরে ভাগশেষে এবার শূন্য আসেনি, তাহলে 5 দ্বারা 12 নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে আমরা সংক্ষেপে একটা কথা মনে রাখবো, যদি ভাগশেষ শূন্য আসে তাহলে ওই ভাজক দ্বারা ওই ভাজ্য নিঃশেষে বিভাজ্য, আর যদি ভাগশেষ শূন্য না আসে তাহলে ওই ভাজক দ্বারা ওই ভাজ্য নিঃশেষে বিভাজ্য নয়। এই 2টা কথা মনে রাখলেই হবে। সংক্ষেপে ভাগশেষ শূন্য হতে হবে, তাহলে আমরা বলতে পারবো ওই ভাজক দ্বারা ওই ভাজ্য নিঃশেষে বিভাজ্য। যেখানে প্রথম উদাহরণে 2 দ্বারা 6 নিঃশেষে বিভাজ্য, দ্বিতীয় উদাহরণে 2 দ্বারা 5 নিঃশেষে বিভাজ্য নয়, কারণ ভাগশেষ শূন্য হয়নি। আবার 3 দ্বারা 12 নিঃশেষে বিভাজ্য, কারণ ভাগশেষ শূন্য হয়েছে। আবার 5 দ্বারা 12 নিঃশেষে বিভাজ্য নয়, কারণ ভাগশেষ শূন্য হয়নি। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা বিষয়টা আরেকবার রিভিশন দিয়ে নিই। স্বাভাবিক সংখ্যা হতে হলে 2টি শর্ত মানতে হবে: শূন্য অপেক্ষা বড় বা ধনাত্মক সংখ্যা, আর অখণ্ড সংখ্যা বা বিভক্ত নয় এমন সংখ্যা। শূন্য তাহলে হওয়া যাবে না, কারণ শূন্য নিজেই শূন্য, শূন্য অপেক্ষা বড় না। আবার 3 শূন্য অপেক্ষা বড়, আবার খণ্ডিত নয় এমন সংখ্যা, অর্থাৎ বিভক্ত নয়, তাহলে 3 হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 4ও খণ্ডিত নয়, আবার ধনাত্মক সংখ্যা। ও শূন্য অপেক্ষা বড় সকল সংখ্যাই হচ্ছে ধনাত্মক সংখ্যা, এটা আমরা মনে রাখবো। যারা শূন্য অপেক্ষা বড় তারাই ধনাত্মক। আবার -1 এরা কি অখণ্ড সংখ্যা বা বিভক্ত নয় এমন সংখ্যা হলেও এটি একটি এমন সংখ্যা যা ঋণাত্মক সংখ্যার পর্যায়ে পড়ে, অর্থাৎ শূন্য অপেক্ষা ছোট, তাহলে এটি একটি স্বাভাবিক সংখ্যা নয়। 7 স্বাভাবিক সংখ্যা। 1/2 এটি শূন্য অপেক্ষা বড় হলেও এটি খণ্ডিত সংখ্যা, অর্থাৎ 1/2 স্বাভাবিক সংখ্যা নয়। আবার 0.5 এটিও খণ্ডিত সংখ্যা, অর্থাৎ শূন্য অপেক্ষা বড় হলেও খণ্ডিত সংখ্যা হয়, এটি স্বাভাবিক সংখ্যা নয়। আবার √7 এটি কিন্তু আবার স্বাভাবিক সংখ্যা নয়, কারণ 7কে ক্যালকুলেটরে আমরা রুট করলে একটি দশমিক সংখ্যা পাবো, যা হচ্ছে খণ্ডিত সংখ্যার পর্যায়ে পড়ে, তাহলে স্বাভাবিক সংখ্যা নয়। √7 স্বাভাবিক সংখ্যা নয়। তোমাদের আরেকটি বিষয় নিয়ে আমি কনফিউশন ক্লিয়ার করে দিই, যেমন অখণ্ড সংখ্যা বলতে কি বোঝায়। যেমন 7.5 এটি কি 8-এর কাছাকাছি না, অর্থাৎ 8 থেকে 0.5 কম, অর্থাৎ এটি পুরোপুরি 8 নয়, 8-এর কাছাকাছি। আবার 0.5 এটি পুরোপুরি 1 নয়, 1-এর কাছাকাছি, অর্থাৎ এটি একটি বিভক্ত সংখ্যা বা খণ্ড হয়েছে এমন সংখ্যা, অর্থাৎ 8 থেকে কিছু কম, আর আবার এটি 1 থেকে কিছু কম। তার মানে এটি যেহেতু কিছু কম অর্থাৎ পুরোপুরি নয়, যেমন পুরোপুরি 8 নয়, পুরোপুরি 1 নয়, তাহলে আমরা বলতে পারবো 7.5 ও 0.5 এটি হচ্ছে একটি খণ্ডিত সংখ্যা, অর্থাৎ বিভক্ত হয়ে আছে এমন সংখ্যা। যেখানে অখণ্ড বলতে বোঝাচ্ছে অর্থাৎ না, খণ্ড নয়। অখণ্ড অর্থাৎ না, আর খণ্ড অর্থাৎ খণ্ড নয়, খণ্ড নয় এমন সংখ্যা। অখণ্ড বলতে বোঝাচ্ছে খণ্ড নয়, তাহলে খণ্ড নয় বলতে কি সংখ্যা বোঝাচ্ছে, যেমন 4, কিন্তু এগুলো হচ্ছে খণ্ডিত সংখ্যা। এবার আমরা আরো 2টি উদাহরণ লক্ষ্য করি, যেখানে 3 দ্বারা 9কে ভাগ করা হয়েছে,
অর্থাৎ 3 3 9, যেখানে ভাগশেষ 0। 3কে ভাজক বলা হচ্ছে, যে ভাগ করে তাকে ভাজক বলা হয়, যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলা হয়, আর ভাগ করে আমরা যা পাই তাকে ভাগফল বলা হয়, আর লাস্টে যা থাকে তাকে ভাগশেষ বলা হয়। আবার 15কে 7 দ্বারা ভাগ করা হয়েছে, যেখানে ভাগশেষ 1, যা 0 এর সমান নয়। অর্থাৎ কিসের সমান নয়? 0 এর সমান নয়। তাহলে আমরা বলতে পারবো 3 দ্বারা 9 নিঃশেষে বিভাজ্য, যেহেতু ভাগশেষ 0। আবার 7 দ্বারা 15 নিঃশেষে বিভাজ্য নয়, যেহেতু ভাগশেষ 0 নয়। এখানে আমরা একটা নির্দিষ্ট জিনিস বুঝতে পারবো, কোনো ভাজক দ্বারা কোনো ভাজ্যকে যখন আমরা ভাগ করব, যদি ভাগশেষ 0 হয়, তাহলে তো অবশ্যই বুঝছি যে এই 3 দ্বারা 9 নিঃশেষে বিভাজ্য। আবার আরেকটি কথাও বলা যাবে, এই 3 হচ্ছে 9 এর গুণনীয়ক। 3 হচ্ছে 9 এর গুণনীয়ক। তাহলে গুণনীয়ক বিষয়টা কি? যদি কোনো ভাজক দ্বারা কোনো ভাজ্য নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে অবশ্যই সেই ভাজকটি ওই ভাজ্য এর গুণনীয়ক হবে। যেমন 4 কত কত সংখ্যা দিয়ে যায় আমরা দেখি। 1 দিয়ে 4কে ভাগ করলে ভাগশেষ 0 হয়, 2 দিয়ে 4কে ভাগ করলে ভাগশেষ 0 হয়, আবার 4 দিয়ে 4কে ভাগ করলেও ভাগশেষ 0 হয়। যেমন 2 2 4, ভাগশেষ 0। অর্থাৎ এই 2 হচ্ছে 4 এর গুণনীয়ক, অথবা 2 দ্বারা 4 নিঃশেষে বিভাজ্য। অতএব 2 হলো 4 এর গুণনীয়ক। আবার 1 হচ্ছে 4 এর গুণনীয়ক, কারণ 4কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, 4 1 4, ভাগশেষ 0। অর্থাৎ আমরা এখানে দুইটি জিনিস বুঝতে পারছি, এই 1 দ্বারা 4 নিঃশেষে বিভাজ্য, আবার এই 1 হচ্ছে 4 এর গুণনীয়ক। অর্থাৎ 3 দ্বারা 9কে ভাগ করার পর যেহেতু ভাগশেষ 0 হয়েছে, তাই 3 দ্বারা 9 নিঃশেষে বিভাজ্য। আবার 7 দ্বারা 15 নিঃশেষে বিভাজ্য না, কারণ এক্ষেত্রে ভাগশেষ 0 আসেনি। আবার অন্যভাবে বলা যায়, 3 হলো 9 এর গুণনীয়ক। 3 হলো 9 এর গুণনীয়ক। অর্থাৎ আমরা বলতে পারি, কোনো সংখ্যাকে আমরা যদি অন্য সংখ্যা দ্বারা ভাগ করি, অর্থাৎ ভাগশেষ যদি 0 আসে, তাহলে ওই নির্দিষ্ট সংখ্যা দ্বারা ওই সংখ্যা নিঃশেষে বিভাজ্য। আবার আরেকভাবে বলা যায়, ওই যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করছি, অর্থাৎ ভাজক হচ্ছে ওই নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক। এইবার আমরা গুণনীয়কের বিষয়টা আরেকবার একটু দেখি। যেমন আমি কয়েকটা সংখ্যা লিখি, 4 6 আর 8। এখানে 4কে আমি কিছু সংখ্যা দ্বারা ভাগ দেব, যেমন 2 দ্বারা। 2 2 4, তাহলে ভাগশেষ 0। 6কে আমি কিছু সংখ্যা দ্বারা ভাগ দিই, যেমন 3 2 6, ভাগশেষ 0। আবার 8কে 2 দ্বারা ভাগ দিই, 4 2 8, ভাগশেষ 0। আবার একইভাবে 4কে আবার ভাগ দিই, যেমন 4কে 4 দ্বারা ভাগ দিলে 4 1 4, তাহলে ভাগশেষ 0। আবার 6কে 6 দ্বারা ভাগ দিলে 6 1 6, ভাগশেষ 0। আবার 8কে 8 দ্বারা ভাগ দিলে 8 1 8, ভাগশেষ 0। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 4 6 8 যথাক্রমে 2 2 2 4 6 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ যে সকল সংখ্যা দ্বারা কোনো নির্দিষ্ট সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে, এই যে এইগুলো নিঃশেষে বিভাজ্য হবে, সেই সংখ্যাগুলো একইভাবে ওই সংখ্যাগুলোর গুণনীয়ক হবে। যেহেতু 2 দ্বারা 4 নিঃশেষে বিভাজ্য, তাহলে 2 হলো 4 এর গুণনীয়ক। যেহেতু 3 দ্বারা 6 নিঃশেষে বিভাজ্য, তাহলে 3 হলো 6 এর গুণনীয়ক। আবার 2 দ্বারা যেহেতু 8 নিঃশেষে বিভাজ্য, তাহলে 2 হলো 8 এর গুণনীয়ক। তাহলে যে সকল সংখ্যাসমূহকে কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে
ওই নির্দিষ্ট সংখ্যা দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে ওই নির্দিষ্ট সংখ্যাই হবে ওই সংখ্যাগুলোর গুণনীয়ক। যেমন এখানে আমরা দেখতে পেলাম যে এই 8 দ্বারা 8কে ভাগ করলে ভাগশেষ 0, 6 দ্বারা 6কে ভাগ করলে ভাগশেষ 0, তাহলে 6 দ্বারা 6 নিঃশেষে বিভাজ্য। একইভাবে 6 এর গুণনীয়ক হচ্ছে 6। আবার 6 দ্বারা 2 নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ 6 এর গুণনীয়ক হচ্ছে 2। 6 এর গুণনীয়ক 2। তাহলে গুণনীয়ক বিষয়টা আমরা বুঝতে পারছি। এখন আসি গসাগু। গসাগু বলতে বোঝায় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ বিভিন্ন ধরনের সংখ্যার মধ্যে আমরা যদি গসাগু নির্ণয় করি, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করি, তাহলে সবচেয়ে বড় একই ধরনের গুণনীয়কটাই হবে গসাগু এর মান। যেমন একটি উদাহরণের মাধ্যমে আমরা লক্ষ্য করি। 2, 4, 6, 8 এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 2 এর গুণনীয়ক কোনগুলো দেখি। 2 কিন্তু 1 দিয়ে ভাগ যায়, তাহলে ভাগশেষ যেহেতু 0, তাহলে 1 হচ্ছে 2 এর গুণনীয়ক। তাহলে 2 আবার 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2ও হচ্ছে 2 এর গুণনীয়ক। 3 কিন্তু যায় না, 4 কিন্তু যায় না, এইভাবে 1 আর 2 হচ্ছে 2 এর দুইটা গুণনীয়ক। আবার 4 এর গুণনীয়ক কি কি? 1, 2, আবার 4 নিজে। 3 কিন্তু 4 এর গুণনীয়ক না, কারণ 4কে যদি 3 দ্বারা ভাগ দিই, 3 1কে 3, ভাগশেষ কিন্তু 1 আসছে, যা 0 এর সমান নয়। তাহলে 3 দ্বারা 4 নিঃশেষে বিভাজ্য নয় যেহেতু, তাহলে 3 4 এর গুণনীয়ক নয়। তাহলে এবার আমরা আসি 6 এ। 6 এর ক্ষেত্রে 1 কিন্তু গুণনীয়ক, 2 কিন্তু গুণনীয়ক, কারণ 3 দুগুণা 6, আবার 3ও গুণনীয়ক। আবার 6 নিজে 6 এর গুণনীয়ক। আবার 8 এর ক্ষেত্রে আমরা যাই। 8 এর ক্ষেত্রে 1 গুণনীয়ক, 2 গুণনীয়ক, তারপর 3 কিন্তু গুণনীয়ক নয়, 4 গুণনীয়ক, 4 দুগুণা 8, 5 কিন্তু গুণনীয়ক নয়, কারণ 5 কিন্তু হয়, দেখো 5 দ্বারা যদি 8কে ভাগ করি, 5 একে 5, যা ভাগশেষ 3, 0 এর সমান নয়। যেহেতু 5 দ্বারা 8 নিঃশেষে বিভাজ্য নয়, তাহলে 5 হচ্ছে 8 এর গুণনীয়ক নয়। 5 8 এর গুণনীয়ক নয়। এবার আসি 8 এর আরো গুণনীয়ক কি কি আছে? 1, 2, 4, আবার 8 হচ্ছে নিজেই। তাহলে আমরা 2, 4, 6 ও 8 এর ভিতরে এমন একটা গুণনীয়ক বের করি যা সবার ভিতরে আছে, কিন্তু সবচেয়ে বড় গুণনীয়ক। তাহলে দেখি, 1 কিন্তু সবার ভিতরে আছে, কিন্তু 1 ছোট, তাহলে 1 কিন্তু আমাদের গসাগু এর মান হবে না। আবার 2 দেখি, 2 কিন্তু সবার ভিতরে আছে, 2 সবার ভিতরে আছে, কিন্তু 2 কি সব থেকে বড় হচ্ছে। 4 কিন্তু শুধু এই 4 আর এই 8 এর ভিতরে আছে, বাকি দুইটার ভিতরে নেই। তাহলে আমরা কি কি করতে পারি এখানে? এই 4 গসাগু নয়। আবার 6 কিন্তু শুধু একটাই আছে, তাহলে 6ও গসাগু নয়। 8ও কিন্তু একটাই আছে, মিল নেই। এক কথায় এই 4টা সংখ্যার ভিতরেই থাকতে হবে, সবচেয়ে বড় হতে হবে সেই সংখ্যাটা, আর এই 4টা সংখ্যার ভিতরে যদি থাকে তাহলে সেটা হবে গসাগু। 6 নয়, 8 নয়, 4 নয়, আবার 3ও কিন্তু নয়, 3 শুধু এখানে আছে, তাহলে 4 নয়, 3 নয়, এই 4ও নয়। কিন্তু এইবার দেখা যাচ্ছে 2 কিন্তু এই 4টা সংখ্যার ভিতরেই আছে। আবার 1 থেকে কিন্তু এই 2 অবশ্যই বড়। 1 ইজ লেস দ্যান 2, 1 2 অপেক্ষা ছোট, অথবা 1 অপেক্ষা 2 বড়। তাহলে সবচেয়ে বড় সাধারণ অর্থাৎ একই গুণনীয়ক 4টি সংখ্যার ভিতরে আছে। সবচেয়ে বড় 2 সাধারণ একই গুণনীয়ক এই 4টি সংখ্যার ভিতরেই আছে। অতএব গসাগু সমান 2। এইবার আমরা একইভাবে আরেকটা উদাহরণ লক্ষ্য করি। যেমন ধরো 5,15, তাহলে 5,15 এর যদি আমরা গসাগু নির্ণয় করি, তাহলে 5 এর গুণনীয়ক কি কি আছে? 1 আছে, আর 5 নিজেই আছে। 15 এর কি কি আছে? 1, তারপরে 3 5 15, তারপর 5 আছে, আর কি কি আছে? 15 নিজেই আছে। তাহলে বলা যায় যে এই 5 আর 15 এর ভিতরে সবচেয়ে কমন কে আছে? 15 শুধু 15-র ভিতরে আছে, 5-এর ভিতরে নেই, তাহলে 15 গসাগু নয়। 5 কিন্তু 5-এর ভিতরেও আছে, 15 এর ভিতরেও আছে, আবার সবচেয়ে বড়, তাহলে 5ই আমাদের নির্ণেয় গসাগু।
3 কিন্তু এর ভিতরে থাকলেও এর ভিতরে নেই, তাহলে না। তাহলে 1 কিন্তু এর ভিতরে আছে, 5-এর ভিতরেও আছে, 1-এর ভিতরে আছে, কিন্তু 1 সবচেয়ে ছোট। অতএব এই ক্ষেত্রে গসাগু হবে 5। তাহলে আমরা এতক্ষণ যা যা নিয়ে আলোচনা করলাম সবগুলো নিয়ে একটু সামারি করি। যেমন বাস্তব সংখ্যা কাকে বলে? পরিমাণকে প্রতীক দিয়ে সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে গণিতের উৎপত্তি হয়েছে। যেমন ধরো বীজগণিত, পাটিগণিত, পরিসংখ্যান, যে কোনো শাখায় ধরো না কেন গণিতের, সব ক্ষেত্রেই কিন্তু সংখ্যা বিদ্যমান। এই সংখ্যা ছাড়া কিন্তু আমাদের গণিত কল্পনা করা একদমই অসম্ভব। তাহলে এই সংখ্যা থেকে আমরা বাস্তব সংখ্যাটা পেয়েছিলাম। যে বাস্তব সংখ্যার ভিতরে আমরা এখন স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করলাম। কি নিয়ে আলোচনা করলাম? স্বাভাবিক সংখ্যা, যেখানে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা আর হচ্ছে সহমৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার অন্তর্গত। যেই মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে পড়ব। অর্থাৎ আমরা স্বাভাবিক সংখ্যার ভিতরে আছি, অর্থাৎ এই দুইটা বিষয় নিয়ে আমরা পড়ছি। এবার স্বাভাবিক সংখ্যার জন্য আমরা 2টি শর্ত শিখলাম, যা 0 অপেক্ষা বড় হতে হবে, আবার খণ্ডিত নয় অর্থাৎ বিভক্ত নয় এমন সংখ্যা হতে হবে, অর্থাৎ অখণ্ড সংখ্যা বা বিভক্ত নয় এমন সংখ্যা হতে হবে, যা কিছু উদাহরণের মাধ্যমে লক্ষ্য করলাম। যেমন 6 হচ্ছে একটি ধনাত্মক সংখ্যা, অর্থাৎ 0 অপেক্ষা বড় এবং খণ্ডিত নয় এমন একটি সংখ্যা, অর্থাৎ বিভক্ত নয়। তাহলে 6 একটি স্বাভাবিক সংখ্যা। আবার ভাগশেষ শূন্য হওয়া বা নিঃশেষে বিভাজ্য হওয়া সম্পর্কে আমরা জানলাম, যদি কোনো ভাজক দ্বারা কোনো ভাজ্যকে ভাগ করা যায়, তাহলে যদি ভাগশেষ শূন্য আসে তাহলে অবশ্যই ওই ভাজক দ্বারা ওই ভাজ্য নিঃশেষে বিভাজ্য। আবার এই 2 আবার 6-এর গুণনীয়কও বলতে পারবো আমরা। যে সকল সংখ্যা সমূহ দ্বারা কোনো নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য আসে, যেমন এখানে, তাহলে ওই নির্দিষ্ট ভাজকটি অবশ্যই ওই ভাজ্যের গুণনীয়ক হবে। আবার বলা যায় ওই 3 এই 12-এর গুণনীয়ক হবে, অথবা এই 3 দ্বারা 12 নিঃশেষে বিভাজ্য হবে। আবার স্বাভাবিক সংখ্যার এই 3 প্রকারের ভিতরে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা সম্পর্কে জানতে হলে আমরা এই বেসিকগুলো নিয়ে আলোচনা করছিলাম। তারপরে আমরা আলোচনা করলাম গসাগু নিয়ে, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সবচেয়ে বড় একই ধরনের গুণনীয়ক, যেখানে আমরা কিছু গুণনীয়কের উদাহরণ দেখলাম। যেমন আমি আরেকবার বলি, যেমন 36কে যদি আমি 12 দ্বারা ভাগ দিই, 3 12 36 ভাগশেষ শূন্য, তাহলে অবশ্যই এই 12 হচ্ছে 36-এর গুণনীয়ক, বা এই 36 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এই 12 দ্বারা 36 নিঃশেষে বিভাজ্য, যেখানে 12 হচ্ছে আমাদের ভাজক, ভাগ করছে, আর 36 ভাজ্য, যাকে ভাগ করা হচ্ছে। 3 হচ্ছে আমাদের ভাগফল, 0 ভাগশেষ। আবার বলা যাচ্ছে যে 12 হচ্ছে 36-এর গুণনীয়ক। যেখানে আমরা গসাগুর ক্ষেত্রে দেখলাম সবচেয়ে বড় গুণনীয়কটা নেব। যেমন 5 আর 15-এর ক্ষেত্রে 5-এর গুণনীয়ক সমূহ 1 আর 5, কারণ 1 দিয়ে 5কে ভাগ করলে ভাগশেষ 0, 5 দিয়ে 5কে ভাগ করলে ভাগশেষ 0, তাহলে 5-এর গুণনীয়ক সমূহ 1 আর 5। আবার 15-এর গুণনীয়ক সমূহ 1, 3, 5, আবার 15। এর ভিতরে আমরা দেখলাম 5 আর 15 এর ভিতরে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 5, যেটা কিনা সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক, অর্থাৎ উভয়ের ভিতরেই আছে সবচেয়ে বড় গুণনীয়ক হতে হবে। আমাদের এমন সংখ্যা নির্বাচন করতে হবে যা কিনা এই 15 আর 5-এর ভিতরে থাকবে, আর যেটা কিনা সবচেয়ে বড় গুণনীয়ক হবে, অর্থাৎ ওই সংখ্যা দ্বারা এই 2টা সংখ্যাই নিঃশেষে বিভাজ্য হবে। যেমন 2, 4, 6, 8, এখানে 2 দ্বারা এই 4টা সংখ্যাই নিঃশেষে বিভাজ্য, এই 2 প্রত্যেকটার ভিতরে আছে। আবার ধরো 9 আর 3, এই 3-এর গুণনীয়ক সমূহ 1, 3, 9-এর গুণনীয়ক সমূহ 1, 3, 9। তাহলে এই 2টি সংখ্যার ভিতরে সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে 3, যা উভয়ের ভিতরেই আছে, যা 3 দ্বারা এই 2টি সংখ্যাই নিঃশেষে বিভাজ্য। তাহলে বলা যায় এই 3, 9 আর 3-এর গুণনীয়ক। অতএব গসাগু হচ্ছে 3। স্বাভাবিক সংখ্যার পরের বিষয়গুলো জানতে আমার সাথে তোমরা লেগে থাকবে, যেমন মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা। এছাড়াও এই অধ্যায়ের পর্যায়ক্রমে আমি সবগুলো বিষয় ক্লিয়ার করব ইনশাল্লাহ। তাহলে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।